আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি, আমি ভালো আছি। আজকে আমাদের এই সূর্যমুখী কেন্দ্রে আশা কর্তৃক পরিচালিত হরিপুর গ্রামে আমাদের গ্রামরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই স্কুলের মাঝখানে আমাদের এই আশা কেন্দ্র, তাই না? আমাদের এই দুই কেন্দ্রের ত্রৈমাসিক অভিভাবক সমাবেশ থেকে, যেটা আমরা 3 মাস পর পর করি। আজকের এই অভিভাবক সমাবেশে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, অনেক কষ্ট করে অনেক কাজ রেখে যারা আসতে পারছেন সবাইকে ধন্যবাদ। আমি আশার পক্ষ থেকে, আমাদের আশা পরিবারের পক্ষ থেকে, আশা শিক্ষা কর্মসূচির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। সেই সাথে আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আছেন ডাক্তার ভজন সরকার, উনি ওনার গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাদের এই সামাজিক কর্মসূচিতে সময় দেওয়ার জন্য ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। উনি খুব চমৎকার কথা বলছেন, আপনাদেরকে বলছেন না, ওনার অভিজ্ঞতা থেকে বলছেন। উনি একজন ডাক্তার মানুষ, মানুষের সেবা করেন, আমরাও মানুষের সেবা করি। আশা মানুষের সেবা করতেছে না, ডাক্তার সেবা করে রোগ নির্ণয় করার মাধ্যমে, আমরা সেবা করতেছি সমাজের শিক্ষা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। এখানে গণ্যমান্য ব্যক্তি আছেন, এই ভাই খুব গুরুত্বপূর্ণ কাজ করেন আমার এই কেন্দ্র পরিচালনা জন্য। উনি মানুষকে দাওয়াত দেন, শিক্ষার্থীরা না আসলে উনি দেখছি নিজেও মানুষের সাথে যোগাযোগ করেন। তো আমাকে তো সবাই চিনেন নাকি? তারপরে আমার পরিচয় আমি দিচ্ছি। আমি আশা রয়্যালবাড়ি ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ পলাশ মিয়া। আমি আপনাদের কেন্দ্রের সুপারভাইজার হিসেবে গত 2 বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। তো আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের এই আশা প্রকল্প দীর্ঘ 1 যুগ ধরে, প্রায় 1 যুগ হবে, বেশি হবে, 11 সাল থেকে আমাদের আশা কর্মসূচি সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচালিত হয়ে আসছে। আপনারা জানেন যে আমরা শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর পর্বটা ছিল প্রথম, যেটা আমাদের শুরু ছিল। আমরা তখন পড়াইতাম ক্লাস শিশু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রদেরকে। এরপর যখন আমাদের সংস্থা মনে করলো যেটাকে আরেকটু বড় করতে হবে, সেক্ষেত্রে আমরা ক্লাস 5 পর্যন্ত আমাদের আওতায় নিলাম শিক্ষা কর্মসূচি। আমরা কাদেরকে পড়াই? যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি স্কুলে পড়াশোনা পারে না, এই জন্য স্কুলে যেতে চায় না, বা যে সমস্ত অভিভাবকরা আর্থিকভাবে দুর্বল, বাচ্চাদেরকে টিউশন ফি দিতে পারে না, সেই ক্ষেত্রে আমরা ওই সমস্ত শিক্ষার্থীকে প্রথম টার্গেট করি ঝরে পড়া রোধ করার জন্য। আমাদের লক্ষ্যটা ছিল ঝরে পড়া রোধ করার জন্য। বাচ্চারা কেন ঝরে পড়ে স্কুলে জানেন? বাচ্চারা ঝরে পড়ে কারণ তারা স্কুলে যায়, গিয়ে অন্য বাচ্চাদের মতো পড়াশোনা পারে না। ঝরে পড়ে মানে কি উনি বলতেছেন যে আমি বাচ্চাদের স্কুলে পাঠাইতে পারলাম না, স্কুলে গেলেও আইসা পড়ে, সে পড়ে না। হ্যাঁ, এই আর কি ঝরে পড়া মানে এই যে বাচ্চারা স্কুল থেকে ঝরে পড়ে পড়াশোনা ঘাটতি হয়ে যায়, সেটাকে আমরা রিমুভ করার জন্য আমাদের এই প্রোগ্রাম ছিল। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের শুরুটা শিশুর থেকে হলেও বর্তমানে সেটা ক্লাস 8 পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত আমাদের এই প্রকল্পটা কি 64 জেলাতেই চলমান, এবং এটা খুব ভালো একটা ফিডব্যাক আসবে। আমরা যে সমস্ত জায়গায় আসলে এই প্রোগ্রামটা চালাই, প্রত্যেক জায়গায় সফলভাবে কাজ করে যাচ্ছে। আমাদের যে শিক্ষা সেবিকা আছেন তৃষা সরকার, জানেন তো উনি কত পরিশ্রম করেন বাচ্চার জন্য, করেন না? একদম মায়ের মতো, বোনের মতো বাচ্চাদেরকে যত্ন করে পড়ায়। বৃষ্টির দিন ছাতা নিয়ে আপনাদের বাড়িতে যাই, বাচ্চা কেন আসতো না? ওই দিন যখন আমি স্কুল দেখতে আসি, ওই যে বাচ্চা বিদ্যুতের শর্ট করলো, তৃষা আমাকে বললো যে স্যার আমার একটা দুর্ঘটনা ঘটছে, আমার একটা সন্তান এরকম ঘটনা ঘটছে, আমি তাকে দেখতে যাবো। কতটুকু আন্তরিক করে দেখছেন, বিদ্যুতে হাত পুড়ে গেছে। তার এই যে দরদটা, আমরা তাদেরকে নার্স বলি, এডুকেশন নার্স। নার্সের গায়ে মানুষ বমি করে, নার্স কি রাগ করে? বমি মুচ্ছে ট্যাবলেট খায় না? উনি হচ্ছে শিক্ষার নার্স। বাচ্চারা দুষ্টুমি করে, ওইটাকে নিয়ে আমরা যারা দুষ্টুমি করে তাদেরকে বাদ দিয়ে দেই, তাদেরকেও তো আমরা পড়াই। যে পড়াশোনা পারে না, নাম লিখতে পারে না, তাদেরকেও তো আমরা পড়াই। যারা বাড়িতে থাকে, স্কুল আসতে চায় না, বাবা মা অসচেতন, বাবা মা গুরুত্ব বোঝে না, বাবা মা ঢাকা চাকরি করে, মানুষ কাছে মানুষ, আমরা ওই সমস্ত সকল বাচ্চাদেরকে আমরা ধরে এনে আসে স্কুলে পড়ায় থাকি। তো প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনারা এই বর্তমান বর্ষার সিজন জানেন তো, বাচ্চাদেরকে শুধু স্কুলে পাঠাবেন, পড়াশোনা করাবেন ওইটাই না, পড়াশোনার বাইরেও কিছু শিক্ষা দিবেন। কিরকম শিক্ষা? আগে আমাদের সচেতন থাকতে হবে। বর্তমানে আমাদের আশাতেও এই নেত্রকোনা জেলাতে 2-3টা ব্রাঞ্চের শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে, কোনো বাচ্চা আসতে পারে না। আমাদের পরে এডুকেশন গ্রুপ আছে, গ্রুপে দেওয়া হয়েছে যে বাচ্চারা পানিতে মারা গেল।
কেন মারা গেল বাচ্চাটা পানিতে পড়ে, তার বাবা হয়তো এরকম কোনো সচেতনতা মধ্যে তাকে রাখতে পারে নাই, তাকে চোখে চোখে রাখতে পারে। যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কি পূরণ হওয়ার মতো? যার সন্তান চলে যায় সে বুঝতে পারে, চলে গেল। আমাদের কেনা দিকে এক বাচ্চা গাছে ওঠে, তো আমি তো একসঙ্গে বলছি গাছে উঠতে না করবেন। একদিন গাছে উঠতে ম্যাডামকে টাটা দেয়, গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে, বলার মতো 3 মাস ধরে এখনো ভালো করে সুস্থ হয়নি। তো আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিব যে সাঁতার না জানলে পুকুরে যাওয়া যাবে না, বিদ্যুতের লাইনের কাছে যাওয়া যাবে না, গা বুটি নিয়ে খেলা যাবে না, অস্থির গালে গালাজ করা যাবে না, বড়দেরকে সালাম দিতে হবে, সম্মান করতে হবে, ছোটদের আদর করতে হবে, স্নেহ করতে হবে। আমরা এই ধরনের পারিবারিক শিক্ষা দিয়ে তাদেরকে তৈরি করে নেবো, তাই না? এই দায়িত্বটা কার? আপনাদের সবার। এটা কার? এটা অভিভাবকের বাড়ির কাজ, এটা আপনার বাড়ির কাজ। আপনার বাড়িতে আপনার সন্তানকে সুরক্ষিত রাখা আপনার কাজ। এই স্কুলে পাঠানোর পরে তাকে শিক্ষাদান করাটা আমাদের কাজ, আমাদের সেবিকার কাজ। তাকে তো পাঠাইছেন কষ্ট করে, এই 2 ঘন্টার সময়, সকালে যখন 2.5 ঘন্টার সময় পড়ে বাচ্চারা, এই 2.5 ঘন্টার সময় আমাদের টিউশন ম্যাডাম পড়ায়, এবং আমরা এটা প্রতি সপ্তাহে আইসা দেখে যাই কিরকম পড়াচ্ছে, পড়াশোনার মানটা কিরকম। আপনারা বলেন তো, এখানে আসার পরে আপনাদের সন্তানের পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে? কি ধরনের পরিবর্তন হয়েছে একটু বলেন তো, আপনি বলেন তো। আপনার কে পড়ে এখানে? আপনার এখানে কোন সন্তান পড়ে, কোন ক্লাসে পড়ে? আচ্ছা, নুনের কি অবস্থা বলেন তো? আগে কি ছিল, এখন কি হয়েছে একটু বলেন তো, খোলামেলা বলেন, আমরা ফ্রি বলতেছি। আগে মানে একটু জড়তা ছিল আর কি, মানে এখানে আসার পরে অনেকটাই বলতে হয়েছে, মানে সময় হওয়ার আগে আসার পরে ম্যাডামে বুঝাই দিয়ে বুঝতে পারে যে আবার আমিগুলো বাড়িতে গিয়ে পাই। মানে আসার স্কুল আসার পরে অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকজন দাঁড়ান তো, আপনি বলেন তো আপা, আপনার এখানে কি পড়ে, কি পরিবর্তন হয়েছে একটু বলেন। আমার 2 মেয়ে পড়ে, সুমাইয়া সুমাইয়া পড়ে, হ্যাঁ। সকালে এগুলো সকালে হ্যাঁ, নিজে নিজে উঠে স্কুলে আসার জন্য। ভেরি গুড। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে সে আগে ঘুম থেকে উঠতো না, এখন আশা স্কুল চালু হওয়াতে একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, অভ্যাস। সকালে এসে ঘুম থেকে উঠে। ধন্যবাদ আপনাকে। আপনার আর আর কার কি পরিবর্তন একটু বলেন তো শুনি। আপনি বলেন তো, কে পড়ে আপনার এখানে, কি পরিবর্তন হয়েছে একটু বলবেন। আমার 2 মেয়ে পড়ে, এক মেয়ে ক্লাস 4 পড়ে আর এক মেয়ে ক্লাস 2 তে পড়ে। আগে সকালে উঠতে পারতো না, বড় মেয়ে খুব অলস সকালে উঠতো, কিন্তু এখন 6:30টার দিক দিয়ে চলে আসে, মানে খুব আগ্রহ আর কি। আচ্ছা, ধন্যবাদ। উনি অনেক চমৎকার কথা বলছেন। আমরা এই ধরনের পরিবর্তন চাই। এই জন্য আমরা সবাই কি আশাকে একটা ধন্যবাদ দিতে চাই না? আশা আমাদের ভালো করতেছে না মন্দ করতেছে? আশা আমাদের যে দায়িত্বটা নিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আশা প্রতি বছর, এই যে গত বছর 100 কোটি টাকা আশা বরাদ্দ দিচ্ছে বাংলাদেশে এই শিক্ষা খাতে, যেটা টোটাল আশার আয়ের উপর টাকা, বাহির থেকে কোনো টাকা আশা নেয় না। আশা যে টাকা লাভ করে ওই লভ্যাংশ থেকে 100 কোটি টাকা বরাদ্দ হচ্ছে শিক্ষা প্রোগ্রামে, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের এরকম ভাবে পড়াশোনা করার জন্য। একজন মানুষ ক্ষুধার্ত, খাইতে পারে না, আপনি তাকে একবেলা খাবার দিলেন, যতটুকু উপকার হইল। কিন্তু ক্ষুধার্ত মানুষ কিন্তু আপনাকে শিক্ষা দেন, সে 3 বেলা নিজে কাজ করে খাইতে পারবে। বেশি ভালো, আর তো বেশি বেশি ভালো না? আশা আপনাকে যদি 500 টাকা করে আপনার থেকে বাধা দিত, 2 দিনে বাজার করে শেষ। কিন্তু আশা আপনার বাচ্চাকে তো পড়াচ্ছে, আপনার বাচ্চা যে আত্মনির্ভরশীল হয়ে উঠতেছে, আপনার বাচ্চা যে শিক্ষিত হয়ে উঠতেছে, সারা জীবন সে কর্ম করে খাইতে পারবে, এটা ভালো হচ্ছে না? নগদ টাকা দিয়ে থেকে শিক্ষা দিচ্ছে, এটা ভালো হচ্ছে না বেশি? 500 টাকা প্রাইভেট পড়ায় ওটা ভালো। হ্যাঁ। আর এই যে 30 টাকা দেয় বা 50 টাকা, অনেক বাচ্চারা অনেক চাকরি করে। মা গার্জেনই ঠিক নেই, গার্জেনটাই মনে করে যে কিরকম জানি পড়া হয়। হ্যাঁ। কিন্তু এই 500 টাকার পড়া আর এই 30 টাকার পড়া একই তো পড়া। আপনি এটা শুনেন, কিন্তু পড়া। যারা এই সমস্ত কথা বলে 30 টাকার স্কুল, তাদেরকে একদিন আসতে বলবেন, এই তো আসা আমি তো দেখো, বলি যে গার্জেনরা আসুক একদিন না আসা আসুক, ক্লাস দেখো কিরকম পড়াচ্ছে, এবং আমার ছাত্রদেরকে পড়া ধরুক, দেখো তাদের স্কুলে গিয়ে দেখো, তাদের রেজাল্ট দেখো, তাদের পরিবর্তন হয়েছে কিনা। আপনার অনেক টাকা আছে, আপনি বাইরে পড়ানোর সমস্যা নাই, কিন্তু আশাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। অনেকে আশাকে এরকম একটা- মনে করে আর কি, অনেকে হ্যাঁ। গার্জেন এরকম মনে করে যে মাগনা পড়াইতাছি কিরকম নেই, কিন্তু আর হিসাব করে দেখো প্রাইভেট তো প্রাইভেট। কত শিক্ষার্থী পড়াশোনা থেকে বাদ ছিল, তাদেরকে দৈরাই আমরা স্কুল ভর্তি করছি। হ্যাঁ, বাবা মা ভিক্ষা করে আমার স্কুলে আসার ছাত্র পড়ে, বাবা মা নাই, মারা গেছে, 1 টাকা দিয়ে কেউ সহযোগিতা করে না, ওই বাচ্চা আমার স্কুলে পড়ে। আমার ওই যে আমার ব্রাঞ্চে ম্যানেজার, অনেক বাচ্চা হাই স্কুল পড়ে, টাকা দিতে পারে না, পরীক্ষা ফিসের টাকা আমাদের অফিস থেকে স্যার দেয়। আমাদের অফিসারও মানবিক, আমাদের প্রতিষ্ঠানও মানবিক।
এই আশা প্রতিষ্ঠান যে দায়িত্ব নিল, কে কার দায়িত্ব নেই বলেন? সন্তান বাবা দায়িত্ব চাই কি? কিন্তু আশায় যে হাজার হাজার টাকা কোটি কোটি টাকা খরচ করতেছে শিক্ষার পিছনে আপনাদের। আমার ছেলে বড় যে ও বলছে আমি অঙ্কটা আর ইংলিশ কিছু কম বুঝি, ও আমার কাছে গিয়ে বলছে পরে আমি টিচারে বলছি টিচারকে ঠিক আছে আমি আচ্ছা, এই যে আপনি বললেন, এটাই তো আমাদের প্রত্যাশা। এটা আশা কি চাই জানেন? প্রত্যেক শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পায়, এরপরে কে ভালো করলো কে মন্দ করলো এটা তার লাখের উপর, কিন্তু সুযোগ সবাই পায়, কেউ যেন ঝরে না পড়ে। প্রত্যেকটা বাচ্চা আমার স্কুলে আশা করতে পারবে। আমার এই আশা স্কুলে এটা সবার জন্য সার্বজনীন ভাবে স্কুলে পড়ে বাচ্চা পড়তে পারবে, কোথাও পড়ে না সেও পড়তে পারবে, মাদ্রাসায় পড়ে সেও পড়তে পারবে, এটা সবার জন্য। আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি আপনাদের সকলকে সহযোগিতা করার মাধ্যমে। আমার 1000 ছাত্র আছে হাই স্কুল মিলে রয়্যালবাড়ি অধীনে 4টি ইউনিয়নে। এই 1000 ছাত্র থেকে কি কয়েকজন মানুষ হবে না? কয়েকজন হয়তো উপকৃত হবে। 1000 ছাত্রের মধ্যে আমার 500 নয় পড়াশোনা বঞ্চিত মানে হইল, কিন্তু কেউ না কত ভালো করবে, এটা তো আমাদের প্রত্যাশা। আমরা চাই সবাই ভালো করবে। তো সবাইকে ধন্যবাদ। এখানে আমি সর্বশেষ একটা কথাই বলবো, শুনেন, এই কথা বলি না। প্রথমত সবাইকে এখানে নিয়মিত পাঠাতে হবে, পাঠানোর দায়িত্ব আপনার নিতে হবে। এবং পাঠাবেন কখন? 10 মিনিট আগে, সকালে 7টা 10 মিনিট আগে পাঠাবেন, বিকেলে 2টা 10 মিনিট আগে পাঠাবেন। 10 মিনিট লেট করলে সে ক্লাসে 10 মিনিট পিছিয়ে গেল, 20টা বাচ্চা পিছনে এসে পড়ে গেল। এবং আপনি যে পাঠাইলেন সে বাসায় কখন গেল, 2 ঘন্টা পরে গেল না, ওইটাও যাচাই করবেন। মাঝে মধ্যে স্কুল দেখবেন রাস্তায় ঘুরছিল না স্কুল আসছিল, এটা খোঁজ করে নেবেন। মাঝে মধ্যে এসে দাঁড়ায় দেখবেন, ম্যাডাম সাপ্তাহিক পরীক্ষা নিয়ে দেখবেন, খাতা চেক করবেন যে খাতার মধ্যে কত নাম্বার পাইছে, কোনটা হয়েছে কোনটা না হয়েছে। বাড়িতে হোমওয়ার্কের সহযোগিতা করবেন, এটা আপনাদের সবার কাজ। ওনাকে আমি কথা বলতে দিব, ডাক্তার সাহেব কথা বলবে, আমি কথা শেষ করে দিচ্ছি। আর একটা কথা বলে দিচ্ছি, শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকে না? এই 2 দিন আমাদের অনেক কাজ থাকে। ওই 2 দিন আমাদের স্কুলের পড়া বন্ধ, কিন্তু বাড়িতে কাজ থাকে। কিরকম কাজ থাকবে? বাচ্চার জামাটা ধুইতে হবে না, বাচ্চা হাতে নখ কাটতে হবে না, বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারে আমরা সতর্ক থাকবো। প্রতিদিন দাঁত ব্রাশ করে কিনা এটা আমরা দেখবো। বাচ্চার হাতে নখ লম্বা হলে আমরা বলবো এটা কি হাতে নখ লম্বা রাখা যাবে না। যারা ছোট বাচ্চা আছে 1 2 এর পরে তাদেরকে আমরা ধরে ধরে কেটে দেবো। আর যারা 3 4 পরে তারা নিজেরা ওঠো শিখে যাবে না। তা আমি সবাইকে বলবো, যদি বেড়াতে যেতে চান শুক্র শনিবার যান, বাবার বাড়ি যাবেন, মেয়ের বাড়ি বেড়াতে যাবেন, মেয়েকে নিয়ে যান। 2 দিন শুক্র শনি বন্ধ আছে, সপ্তাহে 5 দিনের মধ্যে বেড়াতে যায় না কষ্ট করে। আপনি যত যত্ন নেবেন এর বেনিফিট আপনি পাবেন। আপনার সন্তানকে যদি আপনি যতটুকু যত্ন নেবেন ততটুকুই ফসল আপনি পাবেন। কম যত্ন নিয়ে বেশি ফসল আশা করা বোকামি না। আপনি যদি আজকে বেড়ানোটা বাদ দেন, আজকে যদি আপনি অন্যান্য অনুষ্ঠান বাদ দেন, সন্তানের পড়াশোনার জন্য সময় দেন, এই সন্তান আপনাকে সময় দিবে, সে প্রতিষ্ঠিত হবে, আপনার দায়িত্ব নিতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি প্রত্যাশা করি আগামী দিন, যে আজকে উপস্থিতি অভিভাবক অনেক কম, বৃষ্টি ছিল বিদায় বলতেছে অনেকে আসতে পারে নাই, কিন্তু আসা সবারই দরকার ছিল। আমরা আসছি থেকে, ওনারা আসছেন, কিন্তু আপনারা যে আসছেন না, আপনার বাচ্চা নিয়ে আমরা কথা বলবো, আপনার সন্তান নিয়ে আমরা আলোচনা করবো, আপনি আসতে পারবেন, এটা আপনার ব্যর্থতা না। তো সন্তানকে যতটুকু দিবেন ততটুকু পাবেন। আশা করবো প্রত্যেকেই নিয়মিত পাঠাইবেন, খোঁজ খবর নেবেন, সাপ্তাহিক বাড়ির কাজে সহযোগিতা করবেন। আর যদি কোনো অভিযোগ থাকে আমাদেরকে বলবেন। আশা কিন্তু প্রচুর দেয়, নিতে চাই না আমরা, নিলে আশা দিতে জানে। আমাদের বিএম সাথে কথা বলেছে, যদি কারো ঋণ লাগে, যদি কেউ একটা কাজ করতে গিয়ে আটকে গেছে, অল্প কিছু টাকা দরকার, আমাদের অফিস থেকে ঋণের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। যদি কেউ নিতে চান পরে যোগাযোগ করবেন। আশা অনেক সুযোগ সুবিধা দেয়, এটা আমাদের যারা পরবর্তী জানতে চান, আমি আপনাদেরকে কি করবো, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে জানাই দেবো। আশা যে সমস্ত সুযোগ সুবিধা দেয় অন্যান্য প্রতিষ্ঠান ওই সমস্ত সুযোগ সুবিধা কি দেয় না। আশা একটা মানবিক প্রতিষ্ঠান, সকলে সেই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি আমার যে আশার প্রতিষ্ঠাতা জনাব শফিউল্লাহ চৌধুরী স্যারের আপনার মাগফিরাত কামনা করি, ওনার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। সবাই ওনার জন্য দোয়া করবেন, যিনি প্রতিষ্ঠানটা তৈরি করে গেছেন, যিনি এই প্রতিষ্ঠানটাকে গঠন করে গেছেন। উনি তো মারা গেছেন না, উনি যে কাজ রেখে গেছেন, ওনার কোন বিরোধ আছে, কাজ করতেছে, বলেন আমরা সবাই দোয়া করবো, আমরা দোয়া করবো ওনার প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান যেন আরো উন্নত হয় এবং আল্লাহ পাক যেন ওনাকে
বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। পরে আমাদের ডাক্তার সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন।